এক সময় সুমন্ত তার নতুন চাকরি নিয়ে বেশ খুশিতে ছিল। সে একটা পুরনো বাংলো বাড়িতে একা একা থাকত। বাংলোটা শহরের কোলাহল থেকে অনেক দূরে, একটা বিশাল বাগান আর চারপাশে ঘন জঙ্গল ঘেরা। সুমন্ত বাড়িটা পেয়েছিল বেশ সস্তায়, কারণ তার মালিক বিদেশে পাড়ি জমিয়েছিলেন আর বাড়িটার নাকি একটা বদনাম ছিল। কিন্তু সুমন্ত এসব গুজবে কান দিত না। তার কাছে এটা ছিল যেন এক স্বপ্নের মতো। প্রথম কয়েকটা দিন বেশ ভালোই কাটছিল। সকালের পাখির ডাকে ঘুম ভাঙত, সারাদিন অফিসের কাজ আর সন্ধ্যায় বাগানে হাঁটাহাঁটি। কিন্তু ধীরে ধীরে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। প্রথমে রাতে একটা মিষ্টি গন্ধ আসত, যেন কোনো ফুলের। কিন্তু আশেপাশে সেই রকম কোনো ফুল ছিল না। তারপর রাতে মাঝে মধ্যে একটা সুর শোনা যেত, যেন কোনো নারী গান গাইছেন। সুমন্ত ভাবত হয়তো পাশের কোনো বাড়ি থেকে আসছে। কিন্তু আশেপাশে তো আর কোনো বাড়ি নেই। একদিন রাতে সুমন্ত তার ঘরে বসে একটা বই পড়ছিল। হঠাৎ দেখল ঘরের বাইরে থেকে একটা ছায়া দ্রুত গতিতে চলে গেল। সুমন্ত ভয় না পেয়ে ভাবল হয়তো কোনো বিড়াল বা অন্য কোনো জন্তু। কিন্তু তার মনে একটা খটকা লাগল। সে লণ্ঠন নিয়ে বাইরে বেরিয়ে এল। চারপাশটা সুনসান। বাগানটা বেশ অন্ধকার, গাছের পাতাগুলোও নড়ছে না। হঠাৎ তার চোখ পড়ল একটা পুরনো আম গাছের দিকে। গাছের নিচে যেন একটা হালকা আলো জ্বলছে। সুমন্ত কাছে গিয়ে দেখল সেখানে একজন নারী দাঁড়িয়ে আছেন। তার পরনে সাদা শাড়ি আর তার চুলগুলো খোলা। মুখটা পরিষ্কার দেখা যাচ্ছিল না। সুমন্ত ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। নারীটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলেন। সুমন্ত দেখল তার চোখ দুটি জ্বলছে। সুমন্ত তখন নিজের সাহস হারিয়ে চিৎকার করে উঠে দৌড়াতে শুরু করল। সে সোজা নিজের ঘরে ফিরে এসে দরজা বন্ধ করে দিল। সারারাত তার ঘুম হল না। পরের দিন সকালে সুমন্ত তার এক বন্ধুকে সব খুলে বলল। তার বন্ধু সব শুনে তাকে বাড়িটা ছেড়ে চলে যেতে বলল। সুমন্ত তখন ভয় পেয়েছিল, তাই তার বন্ধুর কথা মেনে নিয়েছিল। সে চাকরিটা ছেড়ে দিয়ে আবার শহরে ফিরে এল। কিন্তু সুমন্ত সেই বাড়িটার কথা ভুলতে পারছিল না। তার মনে হয়েছিল সেই নারীটি তাকে কোনো ক্ষতি করতে চাননি, বরং কিছু বলতে চেয়েছিল। সুমন্ত আবার সেই পুরনো বাংলোতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। তার বন্ধু তাকে অনেক বোঝানোর চেষ্টা করল, কিন্তু সুমন্ত তার সিদ্ধান্ত থেকে নড়ল না। সুমন্ত বাংলোতে ফিরে গিয়ে সেই আম গাছটার কাছে গেল। এবার সে আগের মতো ভয় পেল না। সে গাছের চারপাশে ঘুরতে লাগল আর তখন তার চোখে পড়ল একটা পুরনো আম গাছের একটা ডাল মাটিতে পড়ে আছে। সেখানে একটা পুরনো লোহার সিন্দুক পড়ে আছে। সিন্দুকটা অর্ধেক মাটির ভিতরে চাপা পড়েছিল। সুমন্ত সেটা মাটি খুঁড়ে বের করে আনল। সিন্দুকটা খোলামাত্র সুমন্ত অবাক হয়ে গেল। সিন্দুকের ভিতরে অনেক পুরনো গহনা আর টাকা পয়সা ছিল। এর সাথে একটা পুরনো ডায়েরি ছিল। ডায়েরিটা পড়া শুরু করার পর সে পুরো ঘটনাটা জানতে পারল। ডায়েরিটা এই বাংলোর পুরনো মালিকের মেয়ের ছিল। তার নাম ছিল রিয়া। রিয়া তার বাবা-মাকে খুব ভালোবাসতেন। একদিন তার বাবা-মা এই বাড়িতে এসে এক মারাত্মক দুর্ঘটনায় মারা যান। রিয়া তখন খুব ছোট ছিলেন। তার বাবা-মা সেই সময় রিয়াকে বলেছিলেন, আমরা তোমার জন্য সব কিছু রেখে গেলাম। শুধু এই বাংলোয় কোনো ভূতের কথা শুনলেও ভয় পেও না। রিয়া তার বাবা-মায়ের কথা অনুযায়ী এই বাড়িতেই থাকতেন। কিন্তু তার মনে সব সময় একটা কষ্ট ছিল। তিনি তার বাবা-মায়ের কথা মতো সেই সম্পত্তি সুরক্ষিত রাখার জন্য সেই সিন্দুকটা গাছের নিচে পুঁতে রেখেছিলেন। রিয়া নিজেও খুব দুঃখী ছিলেন। তার বাবা-মা মারা যাওয়ার পর রিয়া সেই বাড়িতেই একাকী থাকতেন। তার বাবা-মা রিয়াকে সবসময় বলতেন, তুমি কোনোদিন এই বাড়ি থেকে কোথাও যেও না। একদিন রিয়া সেই আম গাছের নিচে আত্মহত্যা করেন। তার আত্মা এখনও সেই বাড়িটাতে থেকে গিয়েছিল। তিনি সুমন্তকে বারবার জানানোর চেষ্টা করছিলেন যে এই বাড়িতে একটা পুরনো রহস্য লুকিয়ে আছে। তিনি সুমন্তকে ভয় দেখানোর জন্য এসব করেননি। ডায়েরিটা পড়ে সুমন্ত বুঝতে পারল সেই নারীটি আসলে রিয়ার আত্মা। তিনি শুধু তার সম্পত্তি সুরক্ষিত রাখার জন্য সুমন্তকে ইঙ্গিত দিচ্ছিলেন। সুমন্ত সেই টাকা পয়সাগুলো আর গহনা বিক্রি করে তার একটা অংশ রিয়ার নামে একটা অনাথ আশ্রমে দান করে দিল। বাকি টাকা দিয়ে সে সেই বাংলোটা আবার নতুন করে সাজিয়ে তুলল। সেই দিন থেকে সেই বাংলোয় আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। সুমন্ত সেখানে সুখে শান্তিতে থাকতে লাগল। আর রিয়াও যেন তার উদ্দেশ্য পূরণ হওয়ার পর অবশেষে শান্তি পেলেন। সুমন্ত তার নতুন বাড়িতে একা থাকলেও সে আর একা নয়। সে জানত রিয়ার আত্মা তার পাশে ছিল, তার বন্ধু হয়ে।